বিসমিল্লাহির রহমানির রহিম। শৃঙ্খলার স্বার্থে ক্যাডার বৈষম্যের অবসান হওয়া জরুরি। সরকারি চাকরি ক্ষেত্রে দরকার মেধাবী ও দক্ষতার নিয়োগ। এক্ষেত্রে মূল ভূমিকা পিএসসি বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংস্থাটি বিতর্কিত হয়ে পড়েছিল। নতুন সরকার এসে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মেনন স্যারকে। পিএসসিতে কি পরিবর্তন আনবেন, ছাত্রছাত্রীদের জন্য কি সুসংবাদ চলে আসছে এবং খুবই চমৎকার বেশ কিছু প্রশ্নের সম্মুখীন এবং তার উত্তর দিয়েছেন এক বিশেষ সাক্ষাৎকারে স্যার মোবাশ্বের মেনন। তো সরাসরি চলে যাচ্ছি। প্রথমে যে বিষয়গুলো স্যার আসলে এখানে তুলে ধরেছে, সেখানে তার কাছে প্রশ্ন ছিল যে পিএসসি যে বিতর্কিত হলো প্রশ্ন ফাঁস নিয়ে, সেই বিতর্কিতর ব্যাপারে স্যারদের সামনে প্ল্যান কি, পরিকল্পনা কি। দ্বিতীয়ত, মৌখিক পরীক্ষা নিয়ে একটা কথা হয়েছিল যে মৌখিক পরীক্ষায় বেশ কিছু সমস্যা হয়, সেই সমস্যাটার সমাধানটা কি হতে পারে। তৃতীয়ত, একটা বিসিএস এত দীর্ঘদিনের প্রক্রিয়া, দীর্ঘদিনের একটা সময়, এই দীর্ঘদিন কেন লাগে, এই জটটা যেন ছেড়ে আসে, এই জন্য আসলে কি পদক্ষেপ নিচ্ছে নতুন কমিশন। এছাড়াও আগামী দিনে প্রিলি পরীক্ষার পরে প্রিলি দেওয়া লাগবে কিনা একাধিকবার, একবার পাশ করলে, বা রিটেনে কি ধরনের পরিবর্তন আনছে, এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্যাডার বৈষম্য। এই ব্যাপারে স্যার আজকে কথা বলেছে প্রথম আলোর সাথে। তো প্রথমে চলে আসি যে আহ, প্রশ্ন ফাঁসের ব্যাপারটা। প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, এতে পিএসসি দীর্ঘদিনের একটা ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়েছে সকলের কাছে এবং আস্থার জায়গাটা হারিয়েছে। তো এই ক্ষেত্রে স্যার বলেছেন যে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, যারা অভিযুক্ত এবং যারা সংশ্লিষ্ট, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা, যাতে কিনা কি এটা এরকম কাজটা আর না হয়। এরকম কাজটা আর না হয়, কঠোর শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে তাকে। আর দীর্ঘদিন বা অনেক বছর ধরেই এই কমিশন উল্টো পথে হাঁটছে, যেটা আসলে শিক্ষার্থী বা পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের আস্থা অর্জনে তারা বরাবরই ব্যর্থ হয়েছে। বেশ কিছু প্রশ্ন ফাঁসের ব্যাপারে স্যার বলেছেন যে এই ক্ষেত্রে একটা 4 জন সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই প্রশ্ন ফাঁসের উৎসগুলো চিহ্নিত করবে এবং এই উৎসগুলো চিহ্নিত করে এই এই উৎসগুলোই যাতে বন্ধ করা হয়, যাতে এর পরবর্তীতে আর কোনো প্রশ্ন ফাঁস না হয়, এই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। এবার আসি পিএসসি কে ঢেলে সাজানোর ব্যাপারে একটা কথা বলে আসছেন যে পিএসসি কে ঢেলে সাজাবেন। তো পিএসসি কে ঢেলে সাজানো আসলে কি কি পরিবর্তন আনা। সর্বপ্রথম একটা বিষয় সেটা উল্লেখ করেছেন, সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণ, সার্ভিস প্রসেস সিম্পলিফিকেশন। পিএসসি তে আরো দক্ষ এবং পরীক্ষার্থী বান্ধব কার্যক্রম চালু করা, যাতে কিনা কি পরীক্ষার্থীরা হ্যাসেলের মধ্যে না পড়ে, সেবা কার্যক্রম যাতে আরো সহজ হয় এই ব্যাপারে। এই জন্য স্যার বলেছেন যে আমাদেরকে পরামর্শ নিতে হবে আরো বেশি। কার থেকে পরামর্শ? আরো বেশি অংশীজনদের থেকে, নাগরিক সমাজ থেকে পরামর্শ নিতে হবে, যেটা কিনা কি বিগত সময়ে একটা গ্যাপ রয়েছে। তারা শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনা করতে চায় এবং আসলেই তো এইটাই যে পিএসসি তে একদল পরীক্ষা নেয়, আরেক দল পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। তো তাদের সাথে খোলামেলা আলোচনা করলেই একটা ভালো সমাধানের দিকে যেতে পারে বলে আশা করা যায়। তার ছাড়াও পরীক্ষা পদ্ধতি কেমন হবে, সিলেবাস কেমন হবে, প্রশ্নের মান কিরকম হবে, এই সকল বিষয়ও তারা সাজাতে চায় নতুন করে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে স্যার তুলে ধরেছেন, সেটা হচ্ছে ট্রেনিং এর ব্যাপারটা। পিএসসির যে কর্মকর্তারা থাকে তাদের ট্রেনিং এর জন্য মাত্র পিএসসির মোট বাজেটের 15.15%, 0.15% ব্যয় করা হয়। এই 0.15% ব্যয় করে আসলে তাদের কতটুকু ডেভেলপমেন্ট হয় এটা নিয়ে স্যার সন্দিহান। তো এই ক্ষেত্রে স্যার একটা চেঞ্জ আনতে চায় এবং ইতিমধ্যে জাইকা, জাপানের উন্নয়ন সহযোগী যে সংস্থা, আমাদের সাথে কাজ করার আশ্বাস দিয়েছে বা আগ্রহ জানিয়েছে আর কি। এবার আসি মৌখিক পরীক্ষার বিষয়ে। মৌখিক পরীক্ষায় তো 200 নাম্বার ছিল, যেটা কিনা অনেক একটা বিশাল ব্যাপার এবং এই 200 নাম্বারে অনেক বিভিন্ন রকমের, অনেকের ভাষ্য মতে বিভিন্ন রকমের নেপোটিজম দেখা যায় বা অনেক সমস্যা দেখা যায় আর কি। তো এইটা দূর করার জন্য আসলে উপায় কি? তো এখানে স্যার বলেছেন যে এই ক্ষেত্রে
বিভিন্ন ধরনের দক্ষতা যাচাই এর বিষয়টা গুরুত্ব দিবে, বিভিন্ন দক্ষতা যাচাইয়ের মাধ্যমে, যাতে কিনা কি মৌখিক পরীক্ষাটা নাম্বার প্রদান করা হয় বিভিন্ন দক্ষতা যাচাই। এই প্রক্রিয়াটা আসলে পুরোপুরি কি হবে সেটা নিয়ে স্যাররা এখনো কাজ করছেন, যাতে আরো উন্নত করা যায়, এটার মধ্যে যাতে কোনো কোশ্চেন করা না যায়। এরপরে নিয়োগ প্রক্রিয়ার সময়, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। একটা নিয়োগ পরীক্ষা হতে দেখা যায় প্রায় 4 বছর সময় লেগে যায়। একটা স্টুডেন্টের, চাকরি প্রার্থীর জীবনের মূল্যবান 4টা বছর চলে যায় শুধুমাত্র একটা বিসিএস এর। তো এটা তো বিশাল ব্যাপার। তো এই জন্য একটা বিষয় স্যারকে যখন প্রশ্ন করেছে, স্যার বললো যে হুট করে সিদ্ধান্ত নিয়ে তো আসলে পরিবর্তন করলে সেটা আসলে ফ্রুটফুল হবে না, বা সেটা আসলে করাটা ঠিকও হবে না। তো এই জন্য স্যাররা আসলে এই ব্যাপারে চিন্তা করছে যে কিভাবে করে একটা সুন্দর সঠিক পরিস্থিতির মধ্যে দিয়ে এটা টাইমলাইন মেনটেন করে করানো যায়। যেমন প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা করে টাইমলাইন দিয়ে দেওয়া, যে প্রিলি এতদিনের মধ্যে শেষ করতে হবে, রিটেন এতদিনের মধ্যে শেষ করতে হবে, এবং এই টাইমলাইনের জন্য একজন করে সদস্যকে দায়িত্ব দেওয়া, যে তার উপরে এটার দায়িত্ব তদারকি, সে যাতে এই সময়ের মধ্যে কাজটা করে আনে। তখনই দেখা যাবে কি আসলে আলটিমেটলি যে জটটা সৃষ্টি হয়, সেই জটটা খুলে যাবে। এবং 47 বিসিএস কে কেন্দ্র করে স্যাররা এই দীর্ঘ সূত্রতা কমিয়ে আনার জন্য কাজ করে যাবে। এবার আসি পরীক্ষার খাতা দেখা, যেটা আরো একটা টাইম কনজিউমিং বিষয়। যে দুজন পরীক্ষক যদি খাতা দেখে, তাহলে কিন্তু ডাবল টাইম লাগে এবং পরীক্ষার খাতা দেখতে দীর্ঘ সময় লাগে। তো স্যার এর ভাষ্যমতে একজন নিরপেক্ষ শিক্ষক বা যোগ্য শিক্ষক যদি আমরা পাই, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে কম সময়ের মধ্যেই খাতাটা কি দেখে শেষ করে দেওয়া যাবে। আরেকটা বিষয়, স্পেস বা জায়গা, খাতার একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া, যে এর মধ্যেই লিখতে হবে, গদবাদা অনেক কথা না লিখে, তাহলে এই কম কথার মধ্যে দক্ষতা যাচাইয়ের বিষয়টা ফুটে উঠবে। এবার আসি অনেক ইন্টারেস্টিং জিনিস, 47 বিসিএস এ নতুন কি কি নিয়ম আসবে, যেটা নিয়ে সবার খুবই আগ্রহ। কেন, সামনেই 47 বিসিএস ইতিমধ্যে সার্কুলার দিয়েছে। তো ইউনিক আইডির কথা স্যার আগেই বলে আসছেন যে প্রত্যেকের একটা ইউনিক আইডি থাকবে, এবং এই আইডিতে একবার আবেদন করলে তাইলে কি হবে, তার নাম ঠিকানা সব সেভ হয়ে থাকবে, পরবর্তীতে বারবার যে নতুন করে আবেদন করা সেটার প্রয়োজন পড়বে না। আরেকটা বিষয় যেটা সবার অধীর অপেক্ষা আছে এটা শোনার জন্য, যে আসলে একবার প্রিলি পাস করলে কি বারবার পাস করা লাগবে কিনা, বা একবার পাস করলে সেটা দিয়ে সারা জীবন দেয়া যাবে কিনা, এই নীতি নির্ধারণ নীতিমালার জন্য সরকারের সাথে কথা হচ্ছে। এই ধারণাটা আসলে পেন্ডিং এ আছে, এটা এখনো পেন্ডিং এ আছে। এটা বাস্তবায়নের জন্য স্যাররা কাজ করবে, যাতে কিনা কি একবার প্রিলি যে পাস করে তার যেন বারবার প্রিলি দিতে না হয়। এবার আসি পিএসসির সামগ্রিক পরিবর্তনের জন্য স্যারের পরিকল্পনা কি। স্যার নিজে বলেছেন যে তিনি সবসময় একটা ইনোভেটিভ এবং ট্রান্সফরমেশনে বিশ্বাসী একজন মানুষ। তো এই চেঞ্জ বা পরিবর্তন আনার জন্য, বা ভালো পরিবর্তন আনার জন্য 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি, যেটা কিনা কি চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন ম্যানেজমেন্ট টিম, এই টিমটা গঠন করা হয়েছে, যারা কিনা কি পিএসসির 5 বছর মেয়াদি, আমাদের সরকারে থাকে না পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো এরকম 5 বছর মেয়াদি একটা কৌশলগত পরিকল্পনা থাকবে। তাহলে কি একটা রোড ম্যাপ সৃষ্টি হবে, একটা নকশা সৃষ্টি হবে, এবং মানুষেরও ক্ল্যারিফাই হবে। সময় মানুষ নিজেরও একটা গোছানোর ব্যাপার থাকে, মেন্টাল প্রিপারেশনের ব্যাপার থাকে যারা পরীক্ষার্থী। তো এটা আসলে উভয়ের জন্য কি ভালো হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আধুনিক প্রেস কোথায়, পিএসসি অফিসের চত্বরে, যাতে কিনা কি প্রশ্ন ফাঁসটা রোধ করা যায়। পিএসসির কাছাকাছি, পিএসসির চত্বরের মধ্যে আধুনিক প্রেস, এবং সেখানে প্রশ্ন ছাপানো হবে, ফলে প্রশ্ন ফাঁসের ঘটনা অনেকাংশেই এড়ানো যাবে বলে স্যার আশা করেন। আরেকটা অ্যালার্মিং বিষয়, স্যার দেখেছেন যে সে 21 বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত যত ডেটা আছে বা ইনফরমেশন আছে, এই সবগুলো শুধুমাত্র পিএসসি তে সংরক্ষণ করা হয়। এখন কোনো কারণে যদি এদিকে একটা ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু এটা বিপজ্জনক। তো স্যার বলেছেন যে এই সকল তথ্য যেন একাধিক স্থানে সুরক্ষিত রাখা হয়, সেই ব্যাপারেও স্যার কাজ করবেন। এবার আসি, যেটা খুবই অ্যালার্মিং একটা খবর, সেটা হচ্ছিল 43 বিসিএস এ 227 জনকে বাদ দেয়া। এই ব্যাপারে স্যার কি বলেছেন? স্যার এখানে বলেছেন, সবার প্রথমেই যেটা ক্লিয়ার করেছেন যে পিএসসির সাথে এই ব্যাপারটা সম্পৃক্ত না। পিএসসি তাদের রেজাল্ট পর্যন্তই থাকে, তার পরবর্তীতে তাদের যাচাই করার জন্য সরকারের একটা উপযুক্ত এজেন্সি আছে, যাদের মাধ্যমে প্রার্থীর অতীত যাচাই করা হয়।
তো এর সাথে তো পিএসসির সংযোগ নাই, সুতরাং তাদের ভেরিফিকেশনে করে তাদেরকে বাদ দেয়া, এর সাথে পিএসসি সংযুক্ত নাই, এটা ওই এজেন্সিরই উপরে বর্তায় দায়িত্বটা। এখন স্যারের একটা ভাষ্য, সেটা হচ্ছে কি, যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজে যুক্ত না থাকে তাহলে প্রার্থীর বাদ দেওয়ার বিষয়টা আসলেই সমর্থনযোগ্য নয়, এবং এটা খুবই প্যাথেটিক। এবার আসি যে পিএসসি তে পুলিশ এবং প্রশাসন ক্যাডার যেখানে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়, এর কারণ কি? স্যার এখানে খুবই চমৎকার কিছু পয়েন্ট তুলে ধরেছে। প্রথমত স্যার এই কথাটা বলেছে যে পুলিশ এবং প্রশাসন ক্যাডারে লোকবল প্রয়োজনের তুলনায় বেশি কিনা সেটা নিশ্চিত করে বলা কঠিন। আসলে এই কাজ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা তো পিএসসি না। জনপ্রশাসন মন্ত্রণালয় যেই কয়টা পদের গ্যাপ আছে বলে জানায়, চিঠি পাঠায় পিএসসি কে, পিএসসি তার আলোকে পরীক্ষার অ্যারেঞ্জ করে। সুতরাং এই দায়িত্বটা পড়ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপরে। কিন্তু এখানে স্যার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে, সেটা হচ্ছে কি, যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিগত যে সরকার, ফ্যাসিস্ট সরকার বলছে, সেই সরকারের সময় কিন্তু কি এই দুই ক্যাডার, পুলিশ এবং প্রশাসন ক্যাডারের উপর নির্ভরশীলতা অনেক বেশি ছিল। তো স্বভাবতই সেখানে একটা গ্যাপের মানে বেশি লোকবলের প্রয়োজন ছিল। তো সেই ক্ষেত্রে ওই ওই একটা বৈষম্য তখন সৃষ্টি হয়েছিল, এটা স্যারের ভাষ্যের মধ্যে স্যার মনে করেন। এবং এই বৈষম্য দূর করার কোনো সুপারিশ আছে কিনা স্যারের কাছে, সেটা বলতে স্যার বলেছেন যে নরমালি যেটা দেখা যায় যে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন এবং পুলিশ ক্যাডারে দ্রুত পদোন্নতি হয় অন্যান্য ক্যাডারের থেকে। এর কারণ বিগত সরকারে তাদের মধ্যে একটা পৃষ্ঠপোষক গ্রাহক সিস্টেম ছিল, যে তারা তাকে সাপোর্ট করবে, সরকারও তাদের প্রমোশনের ব্যাপারে সাপোর্ট করবে, প্যাট্রন ক্লায়েন্ট যেটা আর কি বলা হয়। তো এইরকম বিষয়টা করেই কি একটা বৈষম্য সৃষ্টি। তো স্যার মনে করেন যে এইরকম ক্যাডার ভিত্তিক বৈষম্যর অবসান হওয়া আসলে উচিত। এবং সর্বশেষ প্রশ্ন এবং সবচেয়ে সুন্দর প্রশ্ন, সেটা হচ্ছে এতদিন যতই পিএসসির চেয়ারম্যান হয়েছে প্রত্যেকেই না, মানে ম্যাক্সিমামই ছিল হচ্ছে অ্যাডমিন ক্যাডার থেকে, আমলাতন্ত্র থেকে। তো এবার একজন একাডেমিশিয়ানকে পিএসসির চেয়ারম্যান দিয়েছে, এটা স্যার কেমন ভাবে দেখছেন? আসলে স্যার তো অধ্যাপক, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক। তো স্যার দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় আছেন স্যার বলেছেন, এবং এই কারণে আসলেই শিক্ষার্থী এবং পরীক্ষার্থীদের প্রত্যেকেরই স্যারের প্রতি একটা প্রত্যাশা অনেক বেশি সকলের থেকে। স্যার আশা করেছেন যে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্যার যেন কি জুলাই অগাস্টে ছাত্র জনতার এই বিপ্লব, পিএসসি কে নতুন করে গড়ে তোলার যে সুযোগ, এটা যেন স্যার হাতছাড়া না করে সুন্দরভাবে কাজে লাগাতে পারে। ধন্যবাদ সবাইকে।